এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশা দ্য মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবা যায় না বাচ্চা কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেই খতম করে দেব। বস, আমি এইমাত্র কানাডার ড্রোনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানে যায় না কেন সেখানে ঝড় উঠিয়ে যায়, তার মধ্যে হিংস্র আর কোনো মানুষ নেই। ওহ, আইসি। পুরো দেশে খবর ছড়িয়ে দেও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলোনি যে বাদশা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশা এই দেশে আসলেই হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারব। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড়োটাতে, দেখি কি ঝড়োটাই। আমার কাছে পুরো টিম আছে। স্যার আমাদের ইনফরমেশনের মতো কালকের মধ্যেই স্যার আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যেই মাফিয়া কিং এখানে চলে আসবে। আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চিনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না। এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করবো। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাই আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিংয়ের হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট রেলওয়ে হাইওয়ে সদরঘাট, যেখান থেকে বাদশা এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে, সাথে মাফিয়ার লোকেরাও আছে। কারণ বাদশা এই দেশে আসলে এই দেশ রক্তের বন্যা বয়ে দেবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেই নেই, 3 থেকে 4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউই জানে না। অন্যদিকে কানাডায় জিসান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে? জি বস। ওকে আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে ডাকবি? আমি তোকে নিজের বন্ধু ভাবি। বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস, তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। কোনো বিপদকে ভয় পাই না, বাচ্চা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে? তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই, রাশেদ ভাই আর আঙ্কেলই তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোরা সবার জন্য এত কিছু করলি, তার পরিণামে কি পেলি? ধোঁকা। কি পেলি? ধোঁকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই, সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশা দ্য মাফিয়া কিংয়ের আর হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এর হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক। মাফিয়ার ক্রুরা, তোদের আজরাইল আসছি। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। হা হা হা। সরি। এদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশা দা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশা যে দেশে যায়, সেই দেশে কমপক্ষে হলেও 500 এর মতো লাশ পড়বে। সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ, যে কেউ হতে পারে। এই দিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশা যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড করেছে। সিকিউরিটি অনেক কড়া। সবার
সরি সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশা আর জিসান ছদ্মবেশে দেশে আসলো। জিসান একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশা ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পরে যখন বাদশাহের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। আপনার নাম? বাহ জি বা জি ভালো নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশা আর জিসান এয়ারপোস্ট থেকে বের হলো। বাদ রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। আম্মুকে খুব মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশা তার ফোন দিয়ে একটা মেসেজ করলো আর সাথে সাথে এয়ারপোর্টের 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশা এই দেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাকে এই দেশে আসার থেকে আটকাতে পারলো না। বাদশা এর মুখে আবার পৈশাসিক হাসি ফুটে উঠল। বাদশার সামনে দুটি গাড়ি থামলো। গাড়ি থেকে দুজন লোক নামলো, যাদের দেখে বাদশার মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশা আর জিসানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশা আর জিসান দুটি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরে, জঙ্গলের মাঝখানে একটি বিশাল একটি সেফ হাউজের সামনে। গাড়ি থেকে বাদশা আর জিসান সাথে সেই দুইজন লোকও নামলো। চারজন সেফ হাউজের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার ক্রুরা সেই সেফ হাউজের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা, আমরা ভালো থাকি কিভাবে? রাশেদের ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা এখনো খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছা মতো কাজ করার শুরু করেছে। দেশের সাধারণ মানুষদের জীবন অনেক খারাপ হয়ে গেছে। রিপিট ভাই, ওর চেলাপেলারা বেশি। দীপ কোথায়? সে আসেনি? না রে, দ্বীপ আসে নাই। তুই তো জানোস তারা আমাদের সাথে দেখা করার কতটা রিক্সের কাজ। দ্বীপ আমাদের সাথে ঠিক সময়ে দেখা করে নেবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইয়াকে কারা কারা মেরেছে? প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলে ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারী, লিডার আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চাই। আর এ হলো রোকায়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের বিয়ে। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে রেখেছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরই হিসাবে। আর ভাই বাইরের দেশে দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান, চায়নার ডং কিং চং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে, যারা ডেভিডকে সাহায্য করছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে যার ফলে আমরা এখন তোকে ধরতে পারবো না। আর যখন ওর থেকে ডেভিড শুনছে যে আপনি দেশে এসেছেন, এসে পড়েছেন, তখন থেকেই সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশা দ্য মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ার মৃত্যুতে তোর চোখে থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তো তার মৃত্যুর খবর এখনো আমাদের চোখের সামনে ভাসছে।
তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রর কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলাপেলারাই জানে। রুদ্র কোথায় থাকে তার চেলাপেলারা ছাড়া কেউই জানে না। আর তুই যদি বাদশা দা মাফিয়া কিং এর পরিচয় নিয়ে যাস তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির রুদ্রর চেলাপোলাদের কোথায় পাবো? ভাগী কলেজে বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকায় ভার্সিটিতে গেলে ওদের দেখার পাবেন। সেখানেই রোদ্রুপ চেলাপেলারা বেশি আছে। আর সেখানে কোনো ঝামেলা হলে রোদ্রুপই আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেল। রাহুল, সাব্বির আর জিসান বাদশা এর কথা কিছু বুঝতে পারল না। বাদশা কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউই ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশার কথা শুনে সবাই বাসার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই, ঢাকায় কি আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথে থাকবো, ব্যাস। বাদশা বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশা কে, জিসান কিভাবে অর্ডার করতে পারলো? আসলে বাদশা আর জিসান বন্ধুর মতো সম্পর্ক। আর রাহুল এবং সাব্বির হলো বাদশার কাছের লোক, যারা কখনো বাদশার জন্য নিজেদের জীবন দিতেও। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কলিডার। কিন্তু ডেভিড জানেন না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে। দ্বীপ এখনও বাদশার সাথে দেখা করে নাই। ঢাকা শহরের রুদ্রর চেলাপোলাদের আড্ডাখানা অর্থাৎ ঢাকা ভার্সিটি, সেখানে গিয়ে বাদশার অনার্স 3rd ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, আর কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশা ছদ্মবেশ ধরে অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খ্যাত লাগছে। বাদশা জিসানকে ভালোভাবেই যেতে বলল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা যাচ্ছে আর তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেট আপে যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভেতরে গিয়ে দেখলো চারদিকেই গুন্ডা টাইপের ছেলে মেয়েরা ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, ওই ক্ষেত, এদিকে আয়। বাদশা পেছনে তাকিয়ে দেখলো একটা বখাটের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই বয়রা, আমাদের কথা কি কানে ঢুকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব,
কি খবর তোমার, ভালো আছো তো? না ভাই, আমি কোনো ভাই না। আমি তো আপনাদের ভাই বলেছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে বাচ্চার গালে দুটো থাপ্পড় দিল ঠাস ঠাস করে। বাচ্চার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না বাচ্চা চাইলে ওদের মারতেও 2 মিনিটও কম সময় লাগবে। ওই শালা, তুই কোন এলাকার বাইরে? তোর কত বড় সাহস তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। রে দোস্ত থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাসার কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাচ্চার এইসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুই? আর এই কাগজে কি আছে? আপনি দেখে নেন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাচ্চাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। পাশে এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাচ্চা বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটা রেগে গেছে। শালা ফকিনীর বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাসা পেছনে তাকিয়ে দেখলো বখাটের কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যা কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি অবস্থা, আর ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনে তোকে এরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কিয়া, এরকম খ্যাতমার্কা ছেলে তো রুম ডেটের মানেই জানে না। এই, তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো মনে হচ্ছে এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাসার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুম দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাসার ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাচ্চা একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পর সবাই রুমে গিয়ে ঢুকলো। কেয়া আর মিলিও আসলো। বাচ্চা অবাক হলো তখন। সেই বখাটেদের গ্রুপ ক্লাসে গেল, আর বখাটেরাও বাচ্চাকে দেখেও অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে স্যার আসলো, এসে বাচ্চাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে তুমি কে, আর এই ক্লাসরুমে কি করো? বাসাকে কিছু না বলতে দিয়ে মাহিম বলল, স্যার, আমার মনে হয় ওই এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। কি? না স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তাই এইভাবে খ্যাত হয়ে সেজে এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথায় বাচ্চা খুব ভালো করে বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই বাচ্চার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাচ্চা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকেও দেখা যাচ্ছে। বাসা যখন জিসানের কাছে যাবে, তখন মাহিম অ্যান্ড গ্যাং বাচ্চার কাছে আসলো। রে, তোর তো দেখি জবান বেশি চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস, আর আমরা কি ঘাস কাটতে আসি? সেটা তোমরাই জানো। কিরে, তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলে। এখন আমাকে যেতে দাও। বলেই বাচ্চা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাচ্চার পিঠে একটা বাড়ি মারল। হকি স্টিকটা ভেঙে গেল, আর বাচ্চা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই বাচ্চার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল, অথচ বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো
আর জানে না বাদশার কাছে এইসব তারা তো আর জানে না বাদশার কাছে এইসব হ্যাটা কিছু না। বাদশা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল, যে গাড়িতে জিসান আগে থেকে ছিল। আরে তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা মাত্র শুরু হলো, তুই শুধু দেখ আগে আগে হোতা है क्या। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিমি হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। হা হা হা। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? খবরটা শোনার জন্য তো সবাই নেক্সট পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ভাই, খারাপটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাফিয়া নামের একজন মাফিয়ার থ্রু আছে, যে রোদ্রুপের বিশেষ লোক, আর তাকে কোনো মতো রাগিয়ে তুললে পারে রোদ্রুপ তার গর্ভ থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য ট্র্যাপ বানাতে হবে। রুদ্র নামের বোয়াল মাছকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙরকে ধরতে পারবো। ভাই, শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করেছে তাদেরকেও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলেছে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা মাফিয়া কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোন। দীপ এখনও জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে। সেই দিনই রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে আসবে। কিন্তু রোদ্রুপ কোনো ভার্সিটিতে আসবে কেন আসবে? হা হা হা। বাদশা একটা পৈশাসিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাচ্চার এই হাসির কারণ অবশ্য কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাদশা আবার ফ্ল্যাটে আসলো। বাদশা ভেতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইস, কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশাদা মাফিয়া কিংয়ের মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বলল না। সবাই জানে বাদশা এখন কিছুই বলবে না। সকালবেলা, জিসান, সাব্বির, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কি সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করস কে? টিভিতে দেখ কি হচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাত রাখা হয়েছে, চোখ দুইটা উপড়ে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যাকে কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। মাহিমের খুনি দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে, নোবডি ক্যান ফাইন্ড মি রুদ্র, আই চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ গাইস দেন কাম ইন দ্য ভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি, আই অ্যাম অলওয়েজ রেডি। কে এভাবে লিখতে পারে? এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশার দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশাও ঘুম থেকে উঠে গেছে। রাহুল, কি হয়েছে? বাদশা, তুই কি খুন করেছিস? ভাই ছাড়া এরকম হিংস্রভাবে কে খুন করবে? ভাই, আমাদের একবার বলতে পারতেন, আমরা ও খেয়াল করতাম
ভাই একবার বলতে পারতেন আমরাও খেলা খতম করে দিতাম। আপনি এত কষ্ট করলেন কেন? তোদের এতজনের প্রশ্ন উত্তর দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাদশাস ডেথ গেম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাই করেছে। ভাই আমি পুরোপুরিভাবে শিওর যে এই খুন বাদশাই করেছে, আর একবার আমাকে করবে। আহ রুদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? আর আমার মনে হয় না বাদশা এই ভুলটা করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রের ওপর চ্যালেঞ্জ গুড করেছে যে ভার্সিটিতে রুদ্র ওই খনিকে খুঁজে পাবে, আর রুদ্রের হাতে যদি ওই খনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? ম্যাম আপনি মনে হয় ভুল যাচ্ছেন যে বাদশাকে কেউ আজ পর্যন্ত দেখেননি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাই মাহিমের খুন? তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাই মাহিমের খুনি নাকি? কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3 জন বাংলাদেশি মাফিয়ার লিডাররাই ওকে দেখেছে। আর কানাডার ডনের কথা মতো বাদশাহর সাথে আরও একজন সঙ্গী আছে যে বাদশাহর ছায়ের সাথে মিশে থাকে, যার নাম জিসান। আগামীকাল তো ওই ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেখানে দীপ বিশেষ অতিথি হিসেবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকেও তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে খারা বাদশাকে সাহায্য করছে আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি? আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এইদিকে জিসান চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাওয়ার কি আছে? না এমনি চল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা আবারও গেল ঋত্বিক স্টাইলের হিরো আলম ভার্সনে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দিত, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনে ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? বাদশা সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারে অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লোক বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। গতকাল যে মরল না মাহিম একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কী করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। আমার বড় ভাইয়ের বয়স। অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখার অনেকটুকু করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে।
আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া? আপনি এত বড় উপকার করলেন আমাদের। ওরা কথা বলছিল, এমন সময় মিলি আর কেয়া আসলো ওদের কাছে। কিরে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলছিস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞাসা করছিল। ও জানো মিলি আপু আর কেয়া আপু, রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাদশা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কিরে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীব ভাইয়ের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? আরে বাদ দাও এইসব বিষয়, তা আপনার না জানলেও চলবে। তোর মুখ বেশি চলছে কিন্তু। তা কি কথা বলেছিলে? আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানের লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারেই বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলে যখন উঠতে যাবে, কেয়া বাদশার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশা এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাই যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলতেছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? ক্যান ইউ বি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিনী, তাই আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ডশিপ হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব, তুই কি করছস এই জায়গায়? বাদশা জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশা যে একে অপরকে চিনে এটা কেউই জানতে না পারে। জিসান, তুমি কি রাকিবকে চেনো নাকি? না, আসলে কালকে ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানেই পরিচয়। ও তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জিসান আর চোখে তাকালো, কারণ বাদশা কোনো দিনও মেয়েদের সাথে মিশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলে বাদশা চলে গেল। পরের দিন সকালে, আজকে যে করি হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? আবারও ওর সাথে বডিগার্ডও থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাদশা? বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বির এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশাকে আর জিসানকে এখনও দেখতে পায়নি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টারও মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাদশা, তুই কোথায়? তুই না বলেছিলি যে ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এইসব? বাদশা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলে কথাটা বললি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো। দেব পুরো ভার্সিটিটা একবার
পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেইখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই রুমের ভেতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলেরাও এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাচ্চা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাচ্চা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে বোঝার চেষ্টা করছে যে সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশার মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু আমার মৃত্যু, তাও আবার তুই? আমি নিজেই মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দেব। খোল আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশা দ্য মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিষেই মলিন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন। আমি কিছু জানি না। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়া করেছে। ভাই, আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি শুধু দুইটা প্রশ্ন করব, যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই, আমি জানি না। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে। এবং এই শব্দই যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাদশার হিংস্রতা এখনো দেখিস নাই। ভাই, আমি সত্যি জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল, পুরো এক প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো। আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বল। ভাই, সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই, লন্ডনে আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের ওপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের ওপর হামলা করে। আসলাম খান হেরে যাচ্ছিল, ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন থেকে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিলাম না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখে ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসল, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিড আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসল। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই, তারপর ডেভিড বাকি ডনদের সাহায্যে এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই, আমি আর কিছু জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকেই ডেভিডকে
না ভাই, তারা নিজ নিজ দেশ থেকে ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানাটা দে। ভাই সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এখন আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে আপনার দলে। আচ্ছা তুই আমাকে বল তো, সেই দিন তুই ইচ্ছা করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি? হয়তো পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাচ্চা রুদ্রের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু করলো। তখনই বাদশা একটা তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পেছনে তাকিয়ে দেখলো কিয়া চিৎকার দিয়েছে। বাদশাকে এভাবে দেখেছে যে কেউ ভয় পেয়ে যাবে। কিয়া রুম থেকে দৌড় দিল। বাদশা তার পেছনে দৌড়াতে লাগলো। কেয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কিয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেল। আর একটা কথা, বাদশা আর কিয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে। কিয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কিয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশার সামনে আসলো কিয়া আর কিয়ার ভাইয়ের। ভাইয়া, এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাদশার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাচ্চার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত পা কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাচ্চার আসল পরিচয় জানে। দীপ বাদশার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চিনে না তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। কেয়ার মাথায় কিছু ঠুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা, কাজ কি শেষ হয়ে গেছে? জিসান, তুমিও? জিসান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাসার দিকে তাকালো। সাব্বির রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই, কেয়া মাথায় এত প্রেশার নিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা, তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশাহ, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশাহ গাড়ি গোডাউন থেকে অনেকটা দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পেছনের দেয়ালে টপকে ভেতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপারই না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামটা লিটম আর ডেভিডের বিয়ে নিশি আছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ভাই, আমরা যাব। চিন্তা করিস না, এই বাচ্চা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতর গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশাহ আর জিসান দরজার কাছে লুকিয়ে আছে। কিরে, তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তা রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। কি? আসলে রুদ্রুপ ভাই আর বেঁচে নেই। কি? বাদশা ওকেও মেরে ফেলছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? রিপিট। না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি। কে রে তুই? তোদের আজরাইল, বাদশাহ দ্য মাফিয়া কিং।
বলেই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল। কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো, তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং করা শুরু করে। আবার ওইদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে তাই ডেভিডরা কিছু করতে পারেনি। আর এইদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে, তাই রোকেয়াকে রেখে নিশি আর ডেভিড পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। মানে? বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলে যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশা আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই, তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় এই দ্বীপের সাথে অনেক কথা আছে, আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি যে এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তা রোকেয়ার কি অবস্থা করেছো? ওকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই কি জানোস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এইসব পছন্দ করে না। এ তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কেয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাদশা, তুই কি চাস কেয়া এখানে থাকবে কি না? কেয়া আমাদের সাহায্য করতে পারবে ভাই, কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন যেতে দিলি, এটা তো আগে বল। বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের সাথে ফরেনার মাফিয়ারা আছে, এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এইসবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছা করলে সেখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে,
আর তার জন্য তার ফরেইনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? আশা কিছু বলবে তার আগেই রোকেয়া আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়া জ্ঞান ফিরছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেইনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমার যা করা উচিত তাই করবে। কেয়া কি পারবে? ওয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশা আর সবাই রুমের বাইরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল আর ওর চোখে তোর জন্য ঘৃণা দেখেছিলাম, আজ সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই, কেয়া যদি জানতো যে তুমি বাদশাদা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। মানে? ভাই, কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই, সে আপনার নাম অনেক আগে শুনেছিল। বাদশার নাম তো দেশের কেউই জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশাদা মাফিয়া কিংয়ের কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকেই বাদশা ভাই যখনই দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কি করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকেই কেয়া বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাই না, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসবে। তা হয় না দীপ। কেন হয় না? বাদশা পেছনে তাকিয়ে দেখে কেয়া বাদশার পেছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হোক। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন গড়তে চাই। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। কেয়া, এই সব কথা পরে হবে, এখন বলো, রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাদশা পৈশাচিকভাবে হাসা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে আর সবাই রেডি হয়ে নে। আজকে রাতে খেলা হবে মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিন্তু প্ল্যানিং করতে। কেয়া, তুমি কি জানো, যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কি না, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আমার কথা কি একটু ভাবা যায় না? দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। সবাই সবার সাথে রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। বিকাল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? আমরাও রেডি। সব প্ল্যানিংও করা হয়েছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না।
কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ডেথ, সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাদশা কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতর আটকে রাখে। বাদশা, দরজা খোলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশা কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছে গেল। বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সাবধানে, এই গেস্ট হাউসের চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখছি। মানে হলো রাহুল সিসিটিভি মনিটরের সামনে যেসব গার্ড থেকে তাদের সবাইকে কিনা হলো ডেভিড সিসিটিভি মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশাহ ভাইয়ের হুকুমতে। তারা এখন মনিটরের রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথেই আছে। চিন্তা করিস না, আজকে এখানে কেউই বাঁচাতে পারবে না। ফরেনরা ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেলল সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই বাদশা আর ওর টিম সবাই চারদিক দিয়ে ঘিরে ফেলে। তোরা এখানে? ইউ অ্যান্ড ইয়োর্স ডেথ বাদশা দ্য মাফিয়া কিং। ওহে ইউ আর ফুলস, ওহে ইউ আর ফুলস, ইউ ক্লিনড এভরিবডি অলরেডি, নাও ইউ অল আর ফিনিশ। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পেছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট্ট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তান ডনের লেগেছে, তারপর গুলিটা দুবাই ল্যান্ডলর্ডের লেগেছে। এদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেভ করে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবাই গুলিও শেষ হয়ে গেছে। বাদশা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম বাদশা কভার ফাইট করলেও পরে অ্যাটাক টেকনিকের ইউজ করে। এক সময় ডেভিড বাদশার লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়ল। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রয়েছে। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক ধরেছেন। কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা। কথাটা বলে বাদশা তার ফ্লাইংয়ে ফিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুমফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারল, আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে কেটে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানেই তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার ফোনের জন্য কান্না করে শেষ, আর বাদশারও চোখ
থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাসা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নাই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে, এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকেই খুঁজে যাচ্ছে, তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল, সেই জানলার কাচ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশা, দ্য মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? 1 সপ্তাহ পর আর কেয়ার 1 সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভেতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপাচ্ছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। ও, এইসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার, আমার প্রিয় লেখকের নামে কিছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাসা গিয়ে তার বাবুর মানে কেয়ার রাগ ভাঙাতে ব্যস্ত। আর এইটুকুতেই গল্পটা শেষ করলাম। এই পর্যন্ত আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, এটাই আশা করি।